হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এটা একটা পুরনো ভিডিও বলতে তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো। যখন আমার ছেলের 5 মাস বয়স ছিল সেই সময়ের একটা ডেলি ব্লগ। আমি অলরেডি আগের ব্লগটায় মানে আমার ছেলের রাইস সেরেমনি যে ব্লগটা গেছে সেটাই আমি বলেইছিলাম যে অনেক ভিডিও অমিট হয়ে গেছে বা আমি শুধুমাত্র ফটো দিয়েই ওই ব্লগটা করতে পেরেছিলাম। তো তার আগে থেকে আমার এই ভিডিওটা এডিট করে রেডি রাখাই ছিল। যদি এই ভিডিওটাও কোনো কারণে অমিট হয়ে যেত তাহলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। তো কোনো কারণবশত এই ভিডিওটা অমিট হয়নি, থ্যাঙ্ক গড। তো যাই হোক, আজকে তোমাদের সাথে একটা ডেলি রুটিন শেয়ার করতে চলেছি। তার আগে এই স্পেশাল জিনিসটা দেখিয়ে দিই, যেটা আমার ছেলের জন্য আনিয়েছিলাম। ছেলের ফটো দেওয়া একটা লাইটিং। তো এটা 5 মাসের যখন ছেলের বয়স ছিল সেদিনই সারাদিন আমি কি করতে থাকি, আমার ছেলেকে নিয়ে আমার সারা দিনটা কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। খুব ইচ্ছা হয়েছিল শেয়ার করতে, কারণ এখন তো সত্যি কথা বলতে গেলে এর আগে বহুবার আমি তোমাদের বলেছি যে হ্যাঁ, সময়ের বড়ই অভাব হয়ে যায় এবং আমি যে ডেলি বেসিস কিছু রেকর্ড যদিও বা করতে পারবো, রেকর্ড করে কিন্তু সেটাকে আবার আপডেট করা মানে আপলোড করা ইউটিউবে এডিট করে ভয়েস ওভার দিয়ে, সেটা সত্যিই খুব সময় সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে। তো যার কারণে যে কটা ভিডিও যখন ইচ্ছা হয় পেরেছি এডিট করতে, তো সেইগুলোই দিচ্ছি। এখন যেমন স্ক্রিপ্ট একদমই হ্যাঁ বাবা। আর এবার এই ভিডিওতেও কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর নয়েজ পাবে, এই যেমন একটু আগে পেলে। তো যাই হোক, সে আমার পাশে শুয়ে আছে, সে আমার ভয়েস ওভারটা শুনছে মন দিয়ে, নিজের মতো খেলছে আর মাঝে মধ্যে এরকম সুইট ভয়েস ওভার দিচ্ছে, চেষ্টা চালাচ্ছে মাকে কপি করা আর কি, আর কিছুই না। যাই হোক, তো হ্যাঁ, যেটা বলছিলাম যে এই সময়ের প্রত্যেকটা জিনিসই যেহেতু খুব সময় সাপেক্ষ ব্যাপার, তো হ্যাঁ, যতটা আগে থেকে এডিট করে রাখা আছে সেই সব ভিডিওগুলো দিচ্ছি। এই ভিডিওটা খুব ইচ্ছা ছিল যে হ্যাঁ, রাইস সেরেমনি পরেই দেবো, তো একদম সাথেই তো সম্ভব হলো না। তবে এই সপ্তাহে ভিডিওটা আপলোড করার চেষ্টায় আছি। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। রাইস সেরেমনি ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না, কারণ ওটায় তো কোনো ভিডিও ছিল না, অনলি ফর ফটোগুলো একসাথে জুড়ে দিয়ে আমি ভিডিওটা বানিয়েছিলাম। কারণ আমি সত্যিই বুঝতে পারিনি যে ভিডিওগুলো রেকর্ড করা হয়েছিল নানিমুখের দিন সেইগুলো কোথায় চলে গেল। কারণ যেদিন আমাদের অনুষ্ঠান করা হয় সেদিন সত্যিই কোনো ভিডিও করতে পারিনি, ছেলেটাকে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। অনুষ্ঠান বলতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, কিন্তু যেদিন নানিমুখটা ছিল সেদিন অনেক ভিডিও আমার নিজের ভগ্নিপদ করে দেয়, কিন্তু সমস্যা হচ্ছে সেই ভিডিও একটাও আমি পাইনি, মানে পুরো অমিট হয়ে গেছিলো। এবার সেগুলো যে কোথায় চলে গেছে কিচ্ছু বুঝতে পারি না। তো যাই হোক, এখানে দেখিয়েই দিলাম। অলরেডি সকালে উঠে আমি বেশ কিছুটা ঘুম থেকে ওঠার পর বেশ কিছুটা টাইম ছেলেকে নিয়ে কাটাই, তারপরেই আমি ওকে ওর বাবার কাছে দিয়ে আসি এবং এই ঘরটা পরিষ্কার করে নিই, বাসি পাটঝাড়টা করে নিই। এই ভিডিওটা 5 মাসের, মোটামুটি ওই তখন হালকা ঠান্ডাটা ছিল। বেসিক্যালি আমি শীতকালেই শাড়িটা ক্যারি করি, গরমকালে শাড়িটা আমি একদমই পরি না বললেই চলে। আর এখন নাইটি। হ্যাঁ বাবা, আচ্ছা, আগে ওর সাথে একটু কথা বলে নিই, তারপর আবার ভয়েস ওভার দেবো। হ্যাঁ, ভয়েস ওভারটা দিতে বসে আগের ভয়েস ওভারটা শুনছিলাম এবং শুনে এটাই বুঝতে পারলাম যে এখন সময়ের কত বেশি দাম। কারণ আগের যে ভয়েস ওভারটা সেটা আগের দিন দুপুরবেলা ছেলেকে পাশে নিয়ে শুয়ে দিচ্ছিলাম, আর আজকের ভয়েস ওভারটা দিচ্ছি এটা বৃহস্পতিবার হয়ে গেছে, রাত্রির এখন 10:30। তো সময় যাচ্ছে না, যেন ঘোড় দৌড় হচ্ছে। যাই হোক, তো সময়ের এখন এতই অভাব যে গোটা একটা দিন কেটে বেরিয়ে যাচ্ছে, বুঝতেই পারা যাচ্ছে না, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। ছেলে মোটামুটি এই সময় ঘুমিয়ে থাকে, দুপুরবেলাটা কোনো দিন জাগে কোনো দিন ঘুমোয়, কিন্তু এই সময়টা ও 7:30-8টায় ঘুমোতে চলে যায়, একদম
পরের দিন সকালে। ও খুব আর্লি রাইজার, ও 5:30, কোনো দিন 6টা, কোনো দিন 6:30 এরকম উঠে পড়ে। এবং এইটাই কারণ, এখন যতই ভাবি না কেন যে একটু সময়ের মধ্যে কাজগুলো শেষ করব, বা খুব ইচ্ছা হয় যে হ্যাঁ টাইম টু টাইম মেনটেন করে একটুখানি ইউটিউব ভিডিও এডিটে বসবো বা ভয়েস ওভার দেবো। প্রথমত তো ছেলে যদি ঘুমোয়, যতক্ষণ কোলে থাকবে ততক্ষণ আশপাশে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় ও পাত্তা দেবে না, কিন্তু যে মুহূর্তে বিছানায় যাবে একটা পিন পড়ার আওয়াজ হলেও ওর মাথা খারাপ হয়ে যায়, উঠে পড়বে। তো এইগুলোই ছোট ছোট কারণ যে ইচ্ছা থাকলেও উপায় থাকে না কোনোভাবেই। কারণ এই যে এখন ভয়েস ওভার দিতে বসে তোমাদের সাথে শেয়ার করলাম সিচুয়েশানটা, যে বুধবার দুপুরে ভয়েস ওভার দিতে বসেছিলাম আগেরগুলো, সেটা থেকে হয়ে গেছে বৃহস্পতিবার রাত্রিবেলা। তোমরা আমার কাজগুলো এনজয় করতে থাকো এবং তার সাথে আমার এই বকর বকর এনজয় করতে থাকো। এর আগে যে আমি ব্লগ দিয়েছিলাম ছেলের রাইস সেরেমনির, সেখানে আমি গিফট আনপ্যাকিংগুলো দেখিয়েছিলাম। তো আমার এক বন্ধু আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে শুধু এই গিফটগুলো দেখানো হলো, মানে জামা কাপড় ফ্লাক্স পেয়েছে বা কিছু, কিন্তু কোনোভাবে কি সোনার উপর গিফট পেয়েছে সেটা কেন দেখানো হলো না, আমি দেখাইনি। সেটা নিয়ে একটা বন্ধু আমাকে বলে যে দেখাতে চাইছি কি দেখাতে চাইছি না। আমার এরকম কোনো এজেন্ডা নেই যে হ্যাঁ সোনার উপর দেখিয়ে দিলে বাবা আমার ঘরে হয়তো চুরি হয়ে যাবে, না, এরকম আমার মানসিকতা নয়। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার ছেলে যেদিন থেকে মানে বাড়িতে প্রচুর লোক আসে, বাড়িতে অনেক লোকের সমাগম হয় যাকে বলে, 27 তারিখ যে অনুষ্ঠানটা ছিল সেইটার পর থেকে আমার ছেলে প্রচণ্ডই অসুস্থ হয়ে যায়, মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এতটাই লুজ মোশন হয় যে ডাক্তার দেখানো, তার প্রপার ট্রিটমেন্ট নেওয়া, তাকে প্রপার ওয়েতে খুব সাবধানে রাখা, সেইগুলো করতে গিয়ে আমার সারা দিনটা মানে কী কাজে যে বেরিয়ে যাচ্ছিল ধারণার বাইরে। অনেক কষ্ট করে, অনেক চেষ্টা চরিত্র করে তাকে আস্তে আস্তে করে রিকভার করিয়ে এনেছি, অনেকটাই সুস্থ, ভগবান করুক আরও সুস্থ হয়ে উঠুক। তার মধ্যে এই প্যাচপ্যাচানি গরম যাকে বলে, এত গরম আর ওর এত ঘাম হচ্ছে। এমনি শুনেছি, মানে আমি এর আগে শোনা কথা যে সিজারের বাচ্চা নাকি অত্যধিক গরম ফিল করে বা প্রচণ্ড ঘাম হয়, কিন্তু আজ আমি নিজের চোখে সেটা দেখছি যে ছেলের মোটামুটি সারাদিনে 4 থেকে 5খানা জামা লাগছে, ঘাম হচ্ছে, সেই জামাটা ছাড়িয়ে দিচ্ছি বাধ্য হয়ে, কারণ ওইভাবে জামাটা পরিয়ে রাখলে ওর ঠান্ডা লেগে যেতে পারে, সর্দি গরমি হয়ে যেতে পারে, অনেক কিছুই সমস্যা হতে পারে। তো সেই কারণেই ছেলেটা এতটাই অসুস্থ ছিল, তার মধ্যেও যে আমি ওই গিফট আনপ্যাকিং করেছি সেটা শুধুমাত্র আমার ঘরটাকে ক্লিয়ার রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আদারওয়াইজ সেই দিন আমার গিফট আনপ্যাকিংয়ের কোনো প্ল্যান ছিল না। আমি ছেলেকে একবার করে দৌড়ে যাচ্ছিলাম, ঘুম পাড়াচ্ছিলাম, আবার এসে কাজ করছিলাম। তো যখন উঠে পড়ে বাধ্য হয়ে ওর পিসির কোলে দিয়েছিলাম।
যার কারণে তার পরবর্তীতে আমি কোনোভাবেই কী সোনার উপর গিফট পেয়েছে আমি সেটা আর আনপ্যাকিং করতে টাইম পাইনি। হ্যাঁ, আমার ছেলে যখন সুস্থ হয়ে যাবে আমি নিশ্চয়ই একটা দিন সোনার উপর গিফট কী পেয়েছে, কারণ আমার কাছে সোনার উপরই হোক, পেতলই হোক, কাঁসাই হোক, যে কোনো যেটাই হোক না কেন, আমার কাছে ওটা ব্লেসিংস। যেসব মানুষেরা এসেছে সেদিন, সে সোনার উপর দিক একটা, আমার ছেলের ভাগ্য এত ভালো, একটা জং ধরা স্টিলের থালাও পেয়েছে। তো যাই হোক, সে যেই দিয়ে থাকুক না কেন, সেটা সে মন থেকে দিয়েছে, সে আশীর্বাদ করেছে, এসেছে, পেট ভর্তি করে খেয়েছে, তৃপ্তি পেয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। গিফটটা সত্যিই যদি অনেক বড় বিষয় হতো তাহলে ওই 30-40 জনকে বস্তি থেকে ডেকে এনে তাদেরকেও বলতাম, ভাই অন্ততপক্ষে 1 টাকা করে রাখ, তারপর খাবার নিয়ে যা। খাবারটা ওইভাবে বিলিয়ে দিতাম না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কটা মানুষের খাবার বেঁচেছে, যদি একটু, যারা সত্যিই প্রয়োজন, যাদের পেটের খাবারটা সত্যিই প্রয়োজন, তাদের মধ্যে যদি বিলিয়ে দেওয়া যায়, আমার ছেলের আশীর্বাদের ঝুলিটা অনেকটা ভরে যাবে। অ্যাটলিস্ট আমার মনে হয় যে ও যতটা তাড়াতাড়ি রিকভার করছে সেটা এতগুলো মানুষের আশীর্বাদের দরুনই হচ্ছে। নিশ্চয়ই ডাক্তার আছে, পথ্য আছে, মেডিসিন আছে, সব আছে, তার সাথেও এতগুলো মানুষের আশীর্বাদও কাজ করছে, অতি অবশ্যই, এটা আমার বিশ্বাস। তো আমি সেই কারণেই সেই বন্ধুটার উদ্দেশ্যেই বলবো, আমি নাম করব না বন্ধুটার, পাবলিকলি আমি কাউকেই কোনো কিছু বলি না। সেও যখন আমায় ব্যক্তিগতভাবেই বলেছে, আমিও তার নাম ব্যক্তিগত রেখেই বলছি যে হ্যাঁ, আমার ছেলে সুস্থ হলে আমার খুব ইচ্ছা আছে যে ছেলেকে জিনিসগুলো পড়ানোর বা পড়িয়ে ছবি তোলার। তো এরকম সেটাও করতে পারি, আইদার আমি কোনো একটা ভিডিওয়ে আনবক্সিং করে দেখিয়েও দিতে পারি। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমি কতটা ফ্রি থাকছি, ছেলে আমায় কতটা ফ্রি থাকতে দিচ্ছে। কারণ এই মুহূর্তে ওর শারীরিক যে কন্ডিশন, ওকে অনেক বেশি টেক কেয়ার করতে হচ্ছে, সেই জন্যে। এখানে তোমরা দেখতেই পেলে যে ছেলেকে রোদ পোয়াচ্ছিলাম, কারণ সকাল 8টা থেকে 10টা আর বিকেলে 3টে থেকে 5টা, এই টাইমটার মধ্যে কিছুক্ষণ অন্তত 5-10 মিনিট ছেলের গায়ে রোদটা ডাক্তার লাগাতে বলেছিল, দরকার ছিল। এবং এর আগে ইউজুয়ালি আমরা যেভাবে বড় হয়েছি, বা আমরা আমাদের ছোট বোন, ভাই, ভাইপো, ভাইজি, বোনপো, বোনঝি, এদেরকে যেভাবে বড় করতে দেখেছি, মানে তেল মাখিয়ে রোদ্দুরে ফেলে রাখা, তো সেইভাবেই আমি আমার ছেলেকে, যবে থেকে তেল মাখানো শুরু হয়েছে বা চান করানো প্রপারলি শুরু হয়েছে, আমি সেভাবেই করছিলাম। যে জানলা দিয়ে যে রোদ্দুরটা আসে, আমি তেলটা মাখিয়ে সেখানে রাখতাম কিছুক্ষণ, তারপর কিছুক্ষণ রোদ্দুর থেকে সরিয়ে রেখে চান করাতাম। রোদ থেকে তুলে নিয়েই যে চান করিয়ে দিতাম ব্যাপারটা সেটাও নয়, কিন্তু
ওর যখন জানুয়ারি মাসে একটু, হ্যাঁ যে কোনো একটা কারণে হয়নি, অনেক কিছু মিলিয়ে মিশিয়েই হয়, তথাপি জানুয়ারি মাসে ওর যখন একটুখানি ঠান্ডা লেগে যায়, একটু সর্দিতে ভোগে, থ্যাঙ্ক গড যে ওর কফ বসেনি। ওর আমার মতো কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে আমার যেমন ডাস্ট অ্যালার্জিতে সমস্যা, ওর সেই রকম কিছু জার্ম যদি ঘুরে বেড়ায়, ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায় আশেপাশে, ওর সঙ্গে সঙ্গে ইনটেক হলে ওর নাকের কাছটা ফসফস করতে থাকে, আর কিছু না। মানে ওর শ্বাস নিতে অসুবিধা হয়, নাকটা ব্লক হয়, তখন মুখ দিয়ে শ্বাস নিলে কাশি হয়, এই রকম আর কি। আইদার ওর এখনও পর্যন্ত যেটা কফ বসে যাওয়া, দমে কষ্ট হওয়া, এইগুলো এখনও হয়নি, থ্যাঙ্ক গড। এগুলো যেন না হয়, কারণ আমি নিজের চোখে বেশ কিছু বাচ্চাকে দেখেছি, সে নেবুলাইজার নিচ্ছে, এটা নিচ্ছে, সেটা নিচ্ছে, সেটা খুব প্যাথেটিক সিচুয়েশান। তো সেটা যখন জানুয়ারি মাসে হয়, তখন জানুয়ারি মাসে ডাক্তার সাজেস্ট করে যে কোনোভাবেই যেন, যখন ও তেল মাখবে, মানে খালি গায়ে হচ্ছে, কোনোভাবেই যেন জানলা দরজা কিছু ওপেন না থাকে বা পাখা চলছে এরকম যেন না হয়। চান করানো সম্পূর্ণ দরজা জানলা বন্ধের মধ্যে করিয়ে জামা কাপড় পরা হবে, তারপরেই যেন জানলা দরজা খোলা হয়। তো সেই কারণেই ওকে রোদ্দুর লাগানোর সিস্টেমটা আমি এটাই করি যে চানের আগে মোটামুটি 5 মিনিট 10 মিনিট একটুখানি সামনের দিক ফিরে বসিয়ে, পেছন দিক ফিরে বসিয়ে এরকমভাবে রোদ্দুরটা লাগিয়ে নিয়ে, তারপর একটু নর্মাল টেম্পারেচারে ওকে একটু রেখে দরজা জানলা দিয়ে তারপরেই চান করে। এই কথাটা বললাম এর কারণ এটাই যে আমি ভয়েস ওভার দিতে দিতে না একটা জিনিস দেখলাম, যে এটা রানা আনপ্যাক করছে। এটা অ্যাকচুয়ালি আমার অ্যানিভার্সারি গিফট, যেটা রানা আমায় আনিয়ে দিয়েছিল। আমি চয়েস করেছিলাম, রানা আনিয়ে দিয়েছিল। আশা করব তোমাদের ভালো লাগবে। তো যে কারণেই আমি বলছি যে ছেলেকেই রোদ্দুর লাগানো বা এরকমভাবে টেক কেয়ার করা, ডাক্তার যেটুকু বলছে আমি শুধুমাত্র সেটুকু শুনছি, এর বাইরে গিয়ে আমি অন্য কারোর কথা শুনছি না। হ্যাঁ, এক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে আমার ছেলের বাড়াবাড়ি হোক বা আমার ছেলের যাই হোক না কেন, যখন জন্মের পরে পরেই জন্ডিস হয়েছিল, তখনও সেই ডাক্তারই সারিয়ে দিয়েছিল, এবং যখন এই ঠান্ডা লেগে যায় বা টুকটাক অসুবিধা হয়, তো তখনও ডাক্তারই ঠিক করে দেয়। অন্য কারোর কোনো পথ্য কোনো কিছু ঠিক হয় না। তো সেক্ষেত্রে আমি এটাই বলতে পারি যে ডাক্তার ছাড়া বাচ্চার ব্যাপারে, হ্যাঁ জ্ঞান অনেকেই দেবে, অনেকেই, কেউ 2, 3, 4, 5টা যে যতগুলোই বাচ্চা মানুষ করুক না কেন জ্ঞান দেবে, কিন্তু ডাক্তার ছাড়া অন্য কারোর কথা শোনা উচিত নয়। এক্ষেত্রে আমি জানি যে হ্যাঁ, আমার কথাগুলো হয়তো শুনতে হয়তো শ্রুতিমধুর হলো না, কারণ হয়তো এটা বলা যেতে পারতো যে জ্ঞান নয়, অনেকে অনেক রকম নিজস্ব অনুভূতির কথা, অভিজ্ঞতার কথা শেয়ার করেছে, এটা বললে হয়তো অনেক বেশি শ্রুতিমধুর হতো। কিন্তু আমি শ্রুতিমধুর করার জন্য কথাটা বলিনি, কারণ আমার ভিডিও, আমার ফেসবুক পোস্ট অনেকেই আমাকে সেই স্টক করার মতন করে ফলো করে, এবং সেটা আমি যথেষ্ট ভালো রকম বুঝতে পারি। কিন্তু তারা আমার ভিডিওতে লাইক করা বা কমেন্ট করা বা আমার ফেসবুক পোস্টে কোনো রিয়্যাক্ট করা কিছুই করে না। তো এই কথাটা আমি তাদের উদ্দেশ্যেই মেনলি বললাম, কারণ আমি জানি যে কী কথা বললে আর কত অবধি পৌঁছতে পারে। গত 6 মাসে, ছেলেদের মুখে ভাত 6 মাসে যেহেতু হয় তাই বলি, গত 6 মাসে অনেক রকম অনেক জ্ঞান বা তাদের নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা আমাকে ফলাবার চেষ্টা হয়েছে, বা এটা বলা যেতে পারে এক প্রকার জোরপূর্বক যে হ্যাঁ এটা করো, ওটা করো, প্রেশার দেওয়া যাকে বলে। এবং আমি সেটা মানিনি বলে অনেকের খুব প্রবলেম হয়েছে, খুব চিন্তা হয়েছে, চিন্তা বলা ভুল হবে, প্রবলেম হয়েছে বললেই ঠিক হবে, কারণ তাদের কথা কেন আমি মানিনি, কেন মানতে চাইনি, এটাই তাদের উদ্দেশ্য। সেক্ষেত্রেই আমি বলে রাখি যে হ্যাঁ, আমি আমার বাচ্চার ব্যাপারে ডাক্তার ছাড়া অন্য কারুর কথা নিতে নারাজ। একমাত্র আমার ডাক্তারই আমার বাচ্চাকে সুস্থ রেখেছে, এবং আমার যত্ন আমার বাচ্চাকে সুস্থ রেখেছে, কারুর ব্যক্তিগত অভিজ্ঞতা নয়। কারণ যারা এই ব্যক্তিগত অভিজ্ঞতা আমার উপর প্রভাব খাটাতে চেয়েছে, তারা
মোটামুটিভাবে কেউ 20 বছর, কেউ 22 বছর, কেউ 30 বছর, কেউ 35 বছর আগে বাচ্চা জন্ম দিয়েছেন বা সেই সময়ের অভিজ্ঞতা আমাকে শেয়ার করছেন। সমস্যা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে মানে আগের বছর যে নিয়মগুলো চলবে এই বছর সেই নিয়ম চলছে না। এর থেকেও বড় বিষয়, একই সাথে হয়তো জন্ম হয়েছে কিন্তু প্রত্যেক বাচ্চার ধাত সমান নয়। যেমন আমি নিজে খুব ভয় পেতাম, যেহেতু আমার কফ বসে আছে, আমি ছোটোবেলায় খুব ঠান্ডা লাগা, এখনও পর্যন্ত সামান্য ওয়েদার চেঞ্জে আমার একটু নাক সরসর ভাব, একটু অস্বস্তি ফিল হয়, টাগড়া জ্বালা করা, এসবগুলো ফিল হয়। ঠান্ডা লাগার একটা ধাত আছে। আমি খুব একটা ট্রমাটাইজ হয়ে গেছিলাম যে আমার বাচ্চার মধ্যে এইগুলো যেন ইনপুট না হয়ে যায়, যে হ্যাঁ যেহেতু মায়ের রোগটা আছে, মা থেকে বাচ্চাতে চলে গেল, এই ব্যাপারটা যেন কোনোভাবেই না হয়। তো হ্যাঁ, আমি যেটুকু দেখলাম যে আমার থেকে রোগ তো নিশ্চয়ই নিয়েছে, তবে কফ বসে যাওয়া, যেটার জন্য খুব কষ্ট পায় বাচ্চারা তো মুখে বলে বোঝাতে পারবে না যে আমার এই কষ্টটা হচ্ছে, কিন্তু কষ্টটা তুমুল পায়, সেইটা এখনও পর্যন্ত হয়নি। সত্যি আমি ওপরওয়ালার কাছে যে থ্যাঙ্কফুল, যে হ্যাঁ আমার মধ্যে এইটুকু শারীরিক ক্ষমতা, মানসিক জোর তিনি প্রদান করেছেন, যে হ্যাঁ ছেলেটাকে এইটুকু টেক কেয়ার করতে পেরেছি যে ছেলেটা যাতে সুস্থ থাকে বা ওই জিনিসটা এত তাড়াতাড়ি যাতে ধরা না পড়ে। জানি না ভবিষ্যতে কী হবে, কীভাবে হবে, কতটা কী করতে পারবো, এতটা টেক কেয়ার করতে পারবো কি না, কারণ বাচ্চা মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। স্কুল শুরু হওয়া, স্কুলে গিয়ে একরকম পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করা, সেই সমস্ত কিছু শুরু হবে। তো এর মাঝখান থেকে ওকে কতটা প্রপার টেক কেয়ারে রাখতে পারবো, সেটা একটা সত্যিই চাপের বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অন্তত আমি চাই না যে যখন ভিত তৈরি হচ্ছে, একটা বাড়ির যেমন ভিত তৈরি হওয়ার সময় ভিতটা ঠিকঠাক না হলে বাড়িটা নড়বড়ে হয়, ঠিক সেরকম যখন ভিতটা তৈরি হচ্ছে আমি চাই না সেই সময়টা অন্তত কোনো গণ্ডগোল হোক। সেইটুকু ক্ষমতা যেন ঠাকুর আমাকে দেয় যে হ্যাঁ ভিতটা যেন সঠিকভাবে তৈরি হয়ে যায়, যে ভবিষ্যতে গিয়ে যদি কোনো বড় কিছু ধাক্কাও খায় সেটা যেন সামলে নিতে পারে, ও নিজে থেকেই অনেকটাই সামলে নিতে পারে। এবং এটাই অনেক বড় কারণ যে যারা ব্যক্তিগত অনুভূতি অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করে, শুধু শেয়ার করেছে বলা ভুল হবে, এক প্রকার জোর করা হয়েছে যে হ্যাঁ এটা পালো বা এটা মানো, এটাই করো বাচ্চার সাথে, তো বলে লাভ নেই, আমি করব না, কারণ আমার বাচ্চার ক্ষেত্রে হয়তো ওগুলো ঠিকঠাক হবে না, ঠিক কাজের আসবে না। কারণ একটু আগেই আমি যেটা শেয়ার করলাম যে হ্যাঁ, আর সবাইকে যেভাবে দেখেছি যে তেল মাখিয়ে রোদে ফেলে রাখতে, এখন সেই সিস্টেমটাই ঘুরে গেছে। রোদে আগে বা পরে 8টা থেকে 10টা বা এদিকে বিকেলে 3টে থেকে 5টা, এই টাইমিংয়ে রোদ্রে বাচ্চাকে রাখলেও রাখা যেতে পারে। আইদার ওই তেল মাখিয়ে খালি গায়ে বাচ্চাকে রোদে রাখার কোনো মানেই হয় না। চান টান সমস্ত কিছু বদ্ধ ঘরেই করাতে হবে। তো সিস্টেম অনেক পাল্টেছে, আগেকার দিনের সিস্টেম আর নেই, তার সাথে মানিয়ে নিয়ে চলতে হবে। এবং আমি সেই সিস্টেম আগেকার দিনের সিস্টেমটাই এখনও পর্যন্ত মানছি না। কেন? এই নিয়ে যাদের যা সমস্যা আছে, তাদের সমস্যা নিয়ে তারা আমার থেকে একটু দূরে থাকলেও আমি বেশি খুশি হব। কোনোভাবেই আমি চাই না যে তাদের সেই সিস্টেমে পড়তে গিয়ে আমার ছেলেটা অসুস্থ হোক। আজ হয়ে গেল অনেক কিছু বকবক, অনেক অপ্রিয় সত্যি কথা যেগুলো মুখের ওপর বলা যায় না, ভিডিওর মাধ্যমে বলে দিলাম। যাই হোক, এখানে ক্রিসমাস কার্নিভাল হয়েছিল, সেই ব্লগ তোমাদের কাছে গেছে। এটা ছোট করে একটা হাওড়া উৎসব মেলা বসেছে, যেটা আমাদের শঙ্কর মঠে বসে, সেটা এখানে ছোট্ট করে বসেছিল 25 দিনের জন্য। তার মধ্যে আমি 2বার গেছিলাম। ছোটোর ওপরে বেশ কিছু দোকান বসার নিয়ে বেশ ভালোই বসেছিল। আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে থাকো মধুস ব্লগ 2K23। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। চেষ্টা করছি মাঝে মধ্যে এরকম ভিডিও দেওয়ার। কন্টিনিউটি মেনটেন করা সেটা আমি বলতে পারবো না, কোনোভাবেই বলতে পারবো না, এখন সিচুয়েশান খুবই ক্রিটিক্যাল। তবে হ্যাঁ, এরকম মাঝে মধ্যে ব্লগ যাবে। একটু সাথে থেকো, পাশে থেকো, ধৈর্য ধরে, এইটুকুই আমার চাওয়া পাওয়া, আর কিছুই নয়।
আর হ্যাঁ, আজকের কথাগুলো তাদের জন্য নয় যারা আমার পাশে থাকে, যারা আমাকে বোঝে। এগুলো সম্পূর্ণভাবে তাদের জন্য যারা তাদের নিজস্ব মতামত আমার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই বলবো, প্লিজ নিজেদের তরফ থেকে কোনো কথা গায়ে মাখার চেষ্টা করো না, এটা আমার রিকোয়েস্ট। করবো আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। এখন একটা কথা না বলে পারছি না, এত দিন পর্যন্ত মানে আজকে প্রায় 2 বছর হতে যাবে, আর কিছু মাস পরে 2 বছর হতে যাবে আমার ইউটিউব চ্যানেল। তো এতদিন পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার বেশ কিছু প্রবলেমসের কথা। বেশ কিছু প্রবলেমস বলতে, এক, নেট প্রবলেম ছিল, কারণ প্রথমেই আমি জিও ফাইবার কেন, যে কোনো রাউটারই আমি বসাইনি, ফোনের নেটের ওপর ভরসা করে কাজটা করতাম। আর সেকেন্ডলি স্টোরেজ প্রবলেম। এই মুহূর্তে এই নতুন ফোনটা একটা স্টোরেজ ইস্যু কম করে দিয়েছে। ইভেন ওই যে চাপা দেয়া জিও ফাইবার চলছে, দুটো প্রবলেম সর্ট আউট হয়ে গেছে। হ্যাঁ, হয়তো সঙ্গে সঙ্গে না করলেও আস্তে আস্তে রানা দুটো প্রবলেমই সর্ট আউট করে দিয়েছে। রানার মধ্যে এই ব্যাপারটা আছে, ও হয়তো ভিডিওয় আসতে লজ্জা পায়, বা এই মেলায় যাচ্ছি, এই কোথাও ঘুরতে যাচ্ছি, সেটা নিয়ে ভিডিও করছি, এগুলো করতে একটু সাইনেস আছে, ওর মধ্যে একটু লজ্জাবোধ আছে। তবে হ্যাঁ বাবা, ওর মধ্যে একটু লজ্জাবোধ আছে। তবে হ্যাঁ, আমার কিছু প্রবলেম হয়েছে, ও সবসময় চেষ্টা করে সেই মুহূর্তে না হলেও পর মুহূর্তে ব্যাপারটা সর্ট আউট করে দেওয়ার। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুটো বড় প্রবলেম মিটে গিয়ে সময়টা বিশাল বড় সমস্যা তৈরি হয়েছে। দেখা যাক সব কিছু ব্যালেন্স কীভাবে করে উঠতে পারি। এই ভিডিওটাই এত দেরি করে যাচ্ছে, নেক্সট ভিডিও আবার কবে দিতে পারি দেখছি। টিল দেন ভালো থাকো, সকলকে ভালো রেখো। আর মধুস ব্লগ 2K23কে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর একটা বিষয়ে তোমাদের না বলে পারছি না, সেও কিছু কথা বলতে চাই, তাকে নেক্সট ভিডিওয় আনছি ডেফিনেটলি। মধুস ব্লগ 2K23, আমি নামটা, চ্যানেল নেমটা একটু চেঞ্জ করতে চাইছি। তোমরা সাজেস্ট করো কি নাম দেওয়া যেতে পারে, আমি তোমাদের সাজেশন চাইছি। টিল দেন টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই।